শোনো, তোমাকে আমি আজকে একটা কথা পরিষ্কার জানিয়ে দিচ্ছি। আমার মেয়ের সঙ্গে অঙ্কুরের সম্পর্ক বহুদিনের, বহু বছরের সম্পর্ক ওদের। তোমাকে দেখার পর অঙ্কুর যতই মত বদলাক, আমরা তো সেটা মেনে নেব না। আমরা কখনোই সেটা মেনে নেব না। আজ তোমার জন্য আমার মেয়েটার আজকে এই অবস্থা হয়েছে। আচ্ছা আমন, একটা কথা বলো তো, কলকাতায় আসার পর অঙ্কুরের পরিবার তোমাকে আশ্রয় দিয়েছিল, তার এই প্রতিদান তুমি দিলে? মৃণালিনী সেনের একটা রিকোয়েস্টে আমার হাজবেন্ড তোমাকে এত বড় একটা চাকরি দিলেন, তার এই প্রতিদান দিলে তুমি? তার একটা মাত্র মেয়ে, তার এই অবস্থা করে দিলে, তার জন্য তুমি দায়ী। অনেক হয়েছে, অনেক হয়েছে। এরপরে যদি তুমি এখান থেকে সরে না যাও, অঙ্কুর আর মেধার জীবন থেকে তুমি যদি সরে না যাও, তাহলে আমি আজই চলে যাচ্ছি মা, আজই চলে যাচ্ছি। সম্পাদক বাবু, আমি তো চলে যাচ্ছিলাম। যাওয়ার আগতে মেধা দিদির খবরটা পেয়ে ভাবলাম যদি দেখাটা করে যেতে পারি। এই উপকারটুকু তোমাকে করতে হবে না। মেধার সাথে আমি তোমাকে দেখা করতে দেব না, কারণ মেধা তোমাকে দেখলে সব পুরনো কথা মনে পড়ে যাবে। ও নিজের অসম্মান অপমানের কথা মনে পড়ে যাবে। আমি দেখা করার লেগে অপেক্ষাটা করবো না, আমি তো চলেটাই যাচ্ছি। অঙ্কুর জানে? এখন নিশ্চয়ই নাটক করে অঙ্কুরকে জানাতে যাবে না? না, ওকে কিসের লেগে জানাতে যাবো? আমার সিদ্ধান্ত আমি নিজে নিচ্ছি। আমি জানি তোমার একটা স্বপ্ন ছিল, তুমি কলকাতার একটা বড় খবরের কাগজে চাকরি করবে। সবার সব স্বপ্ন পূরণ হয় না, আর চাকরি করাটাও সয় না সবার। আমার অ্যাডভাইস হবে, লোকাল খবরের কাগজে তুমি চাকরি করছিলে, সেরকমই করো। এটা আমার অ্যাডভাইস। কোনো খবরের কাগজকে ছোট করে দেখবে না। যে এলাকাটাকে তুমি চেনো, এই জায়গাটাকে তুমি ভালো করে চেনো, সেখানে গিয়ে তুমি কাজ করো। আমি জানি না তুমি তোমার স্যালারিটা নিয়েছো কি নাও নি, কিন্তু চিন্তা করো না, স্যালারি আমি তোমার বাড়িতে পাঠিয়ে দেবো। সেটা প্রয়োজন হবে না বাবু। আমি যে একটা মাস তোর অফিসে কাজটা করতে পেরেছি, সেটাই আমার কাছে অনেক। তোর মতন এত বড় কাগজে তুই ছাড়া আর কে আমাকে এই কাজটা দিত? ও টাকাটা আর আমার লাগবে না। আর তুই চিন্তা করিস না, তোর মেয়ে ঠিক হয়ে যাবে। আমি পুরো আসিফের কাছে প্রার্থনা করব, ওকে পুজো দিব। থাক থাক, আসিমা, রাধা না খায় অন্ন, না খায় পানি, নাহি বন্ধে কেশরে ভ্রমর কয় গিয়া। আর সবাই ভাবে যে গ্রামের লোকজন পিছিয়ে পড়া লোক হয়, তারা কখনো সামনে আসতে পারে না। যদি কেউ নিজের চেষ্টাও করে সামনে আসা, তাহলে তাকে ঠেলে আবার পিছনে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কেন বলো তো?
কারণ সামনে যারা আছে তারা নিজের ইনসিকিউরিটি থেকে এরকম করে। মোর কয়ো এই কথাটা সবসময় মাথায় রাখবে এমন। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়ো গিয়া। আমন, ও ভ্রমরে রে তো কি কথা বলছিস রাঙা বাবু? সেটা কেমনে হয়? আমার চাকরিটা না থাকলে আমি এখানে কেমনে থাকবো? আমি চাই বলে থাকতে পারো না? নোরে বুঝাইয়া কয়ো 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 রে ভ্রমর লালা নোরে সেটা হয় না। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে হতো। রাধা ময়রা যাই একটা সাধারণ কথা যেটা বলতে গেলে খুবই অস্বস্তি হয়, কৃষ্ণ যে কথাটা কখনো কাউকে মুখ ফুটে বলবো বলে আমি কখনো ভাবিনি এর আগে, সেই কথাটাকে আজ বলতে হচ্ছে তোমার প্রশ্নের উত্তরে। ভ্রমর কয়ো আমি তোমাকে ভালোবাসি এমন। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে আমার জীবনে ভালোবাসার লিখকে কোনো সময় পাইলে সারাটা জীবন লড়াইটা করে গেছি। আর আমার মতো মেয়েকে কে ভালোবাসবে বল? তোর মতন বোকা ছেলে ছাড়া কেউ ভালোবাসতে পারে না। তাহলে আমি সারা জীবন বোকা হয়ে থাকতে চাই। আজকের দিনটা আমার জীবনে একটা বিশেষ দিন, আর এই দিনটাকে আজ আমি আমার মনের মণিকোঠায় রেখে দিতে চাই সারা জীবনের মতো। আর সারা জীবন এইভাবেই তোমার শক্তভাবে হাত ধরে তোমার লড়াইয়ে তোমার পাশে থাকতে চাই এমন। আমাকে সেই সুযোগটা দাও। এবারে ছাড়িয়া আগে যদি জানতাম রে ও কেন বাধা দিতে চাইছে কথাগুলো শুনলেই ভালোভাবে বুঝতে পারবে। তোমরা ওকে ঘর দেখে এখান থেকে চলে যেতে বলছো ঠিকই, কিন্তু আমি চাই না ও অন্য কোথাও ঘর থেকে এখান থেকে চলে যাক। বাঁধিয়া রে ভ্রমর কয়ো গিয়া। ভ্রমর কয়ো গিয়া। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়ো গিয়া। তুই আমাদের কথা একবারও ভাবলি না মা? হ্যাঁ, তুই এই কাজটা করতে পারলি? তুই একবারও ভাবলি না মা? আমার আর বাবির জীবনে তুই তো সব। তুই কেন ভাবলি না এই কথাটা? যাকে যাকে দেখ, তোর সাথে দেখা করতে কে এসছে। অঙ্কুর, এসো বাবা, এসো। মেধা, আমি আর তোর মা বাইরে ওয়েট করছি, তোর এখানেই আছি। আমার ডক্টরের সাথে পার্সোনালি কথা হয়েছে মেধা, বলেছে ইউ আর আউট অফ ডেঞ্জার। আর একটা কথা মনে রাখিস, তুই জীবনে কিচ্ছু হারাসনি। তোর বাবা তোকে কথা দিচ্ছে, কিচ্ছু হারাসনি মা। তুই আমার 7 রাজার ধন এক মানিক মা। তোর মার জীবনটা যে কতটা শূন্য সেটা তুই সারা জীবনে জানিসনি। যদি একবার জানতে পারতি তোর মার জীবনে কতটা শূন্যতা আছে, তুই তখন বুঝতে পারতি যে আমি শুধু তোকে হাঁকড়ে বেঁচে আছি।
কাজ আর কখনো করবি না বল? কথা দিয়ে কখনো ভাববি না এরকম? কেমন মিমি, চল আমরা বাইরে যাই। অঙ্কুর, তোমরা কথা বল, এসো। মেধা, দেখ আমি এতটাই অপদার্থ যে আমি আমার বন্ধুত্বের কথাটা তোকে আজ অব্দি বোঝাতে পারলাম না। তুই আমার কোনো আচরণে দুঃখ পাস না মেধা। তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। তোর সুস্থ হওয়ার জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি। আমার জীবনে কোনো দাম নেই রে অঙ্কুর। কে বলেছে তোর জীবনে দাম নেই? তোর কাছে না থাকতে পারে, আমার কাছে তো আছে। তুই তো জানিস যে আমি মিথ্যে কথা বলতে পারি না, বা আমি বানিয়ে কথা বলতে পারি না। আমি এটাও বলছি, হয়তো তুই নিজেই জানিস না তোর জীবনের দাম আমার কাছে কতটা। আমন কোথায়? হসপিটালে এসেছিল, দেখেছিলাম একবার, তারপরে আর তার সঙ্গে কথা হয়নি, তাই বলতে পারবো না। কাঁদিস না লক্ষ্মী মেয়ে, আমি তোর উপরে কতটা ভরসা করি তুই হয়তো ভাবতেও পারছিস না। আমার জীবনটা শূন্য হয়ে গেছে অঙ্কুর। না, তোর জীবনটা কিছু শূন্য হয়নি। তুই তোর জীবনটাকে কিভাবে দেখিস সবকিছু তার উপর নির্ভর করে। তুই এত বড় একটা সিদ্ধান্ত নিলি কি করে? তুই তো এত সহজে হেরে যাওয়ার মতো মেয়ে নোস। হতেই পারে কোনো এক অঙ্কুর তোর কথায় হয়তো তোর মতের সঙ্গে সহমত হলো না, তোর প্রস্তাবে সাড়া দিল না, তা বলে তুই এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিবি? তোর জীবনের দাম কি এতই কম? কখনো ভেবে দেখিসনি তোর জীবনের দাম কতটা অন্যের কাছে? তুই একটা কথা কেন বুঝতে পারিস না মেধা? তোর আর আমার যা বন্ধুত্বের সম্পর্ক সেটা কিন্তু অন্য কোনো সম্পর্ক থেকে কম দামি নয়, কম প্রেশাস নয়। তোকে আমি বন্ধু হিসেবে যতটা ভালোবাসি, অন্য কোনো ভালোবাসা কিন্তু এর থেকে বেশি নয়। তাই বলছি মেধা, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ, ভালো হয়ে ওঠ। আমার বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই অঙ্কুর। See, I am the last person to hear it. আমি এসব কথা একদম শুনতে চাই না মেধা। আঙ্কেল আন্টির অবস্থা দেখেছিস? কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে ওরা? আরে ওরা দুজনে তো তোকে জড়িয়ে বেঁচে আছে রে। আমি ওদের কেউ হই না। মানে এসব কি বলছিস তুই? ভুলভাল কথা। আমি ভুল বলছি না। এতদিন এসে আমি জানতে পেরেছি আমি অ্যাডপ্টেড। তো তাতে কি হয়েছে? তুই অ্যাডপ্টেড, তা বলে কি তোকে কোনো অংশে কম ভালোবাসেন নাকি? বাসেন না তো। অঙ্কুর, আমনের সাথে তো আমার আর কোনো তফাৎ রইল না, তাই না? না মেধা, তফাৎ জন্ম পরিচয় হয় না, হয় অন্য কিছুতে। আমি যাদেরকে নিজের ভেবেছিলাম তারা কেউ তো আমার নিজের নয়, কেউ নিজের নয়। শুধু জন্ম বৃত্তান্তের উপরে ভিত্তি করে বলা যায় না রে এই মানুষটা আপন বা এই মানুষটা পর।
তুই তোর বাবা মার অ্যাডপ্টেড চাইল্ড হতে পারিস, তা বলে কি ওরা কোনো অংশে তোকে কম ভালোবাসে নাকি? তোর প্রতি তাদের কোনো ইমোশন নেই, কোনো প্যাশন নেই? তুই ভুলে গেলি কি করে যে কত কষ্ট করে ওরা তোকে বড় করেছে, মানুষ করেছে? তুই এটা ভুলে গেলি? দয়া করে মানুষ করেছে, নাই করলে পারত। তুই আবার ভুল করছিস মেধা। ওনারা তোকে অ্যাডপ্ট করেছে, অ্যাডপ্ট করতে চেয়েছেন বলে। তা না হলে কি ওনারা অ্যাডপ্ট করতেন নাকি তোকে? আমার তো কোনো জন্ম পরিচয় নেই, আমি তো জানি না কি আমার মা বাবা। যাকে তুই জন্ম থেকে দেখেছিস, ছোটবেলা থেকে বাবা মা বলে ডেকেছিস, তারাই তোর বাবা মা। এর বেশি তো কিছু জানার দরকার নেই। তুই বল না অঙ্কুর, তুই যদি এতগুলো বছর পর জানতে পারতি যে তুই অ্যাডপ্টেড, তুই যদি এরকম একটা সত্যের মুখোমুখি হতি, তোর খারাপ লাগতো না? কি জানি, হয়তো লাগতো। আমার জীবনে এরকম পরিস্থিতি এলে বুঝতে পারতাম। তবে এটুকু বলতে পারি যে আমি সেটা ঠিক কাটিয়ে উঠতাম, কারণ আমি এত সহজে হেরে যাওয়া মানুষ নই। আমি এত সহজে হার মানতাম না। ভেবে দেখতো, ঈশ্বর না করুক আজকে যদি তোর কিছু ভালো মন্দ হয়ে যেত, তাহলে কারোর কিচ্ছু হতো না। তুই কিন্তু এবারে স্বার্থপরের মতো কথা বলছিস। না, আমি স্বার্থপরের মতো কথা বলছি না তো। একটা অ্যাডপ্টেড চাইল্ডের জন্য কার কি এসে যায়? আর আর তোর জীবনে বা আমার কি ভূমিকা? তুই হয়তো আজ বুঝতে পারছিস না মেধা, কিন্তু একদিন নিশ্চয় সময় আসবে, তখন তুই সেটা বুঝতে পারবি। আর সময়ের উত্তর দেবে যে আমার জীবনে তোর ভূমিকা কি আর কতটা। আমি বন্ধুত্বের সম্পর্ককে সবসময় অন্য সম্পর্ক থেকে বেশি মূল্য দিয়ে এসেছি, আর সেই বন্ধুত্ব আমি তোকে দিয়েছি মেধা। তুই আমাকে ছোট করতে পারিস, কিন্তু আমার বন্ধুত্বকে ছোট করিস না, করতে পারিস না। কাঁদিস না মেধা, প্লিজ। তা না হলে আমার নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। তোর কিসের দায় অঙ্কুর? তোর কিসের দোষ? তুই তোর মনের কথা বলেছিস, আমি সেটা মেনে নিতে পারি না। সমস্যাটা আমার। জীবনের পজিটিভ দিকগুলোকে দেখার চেষ্টা কর মেধা, অন্ধকারগুলোকে না হয় নাই দেখলি। জীবনের যে যে জায়গায় আলো আছে সেই আলোগুলোকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা কর। অন্ধকার কার জীবনে থাকে না? আমার জীবনে নেই। আমার জীবনে অনেক ব্যর্থতা আছে, অনেক না পারা আছে, কিন্তু আমি যদি সারাক্ষণ সেই ব্যর্থতাকে, সেই না পারাকে আঁকড়ে ধরে থাকি, তাহলে আমি জীবনে এগোবো কি করে? তাই আমি যেটুকু পারি আমার সেই পারাটুকুকে নিয়ে আমি এগোবার চেষ্টা করি। আমার সেটা কনফিডেন্স, তাই না? তাই বলছি, তুই আবার ফিরে আয়, আগের মতো করে আগের জীবনে ফিরে আয়। দেখবি আবার সব আগের মতো ঠিক হয়ে যাবে। তুই আমাকে চিনতে পারিসনি মেধা। তুই আমার সঙ্গে যত দূরত্ব বাড়াবার চেষ্টা কর, কিন্তু আমি কিছুতেই তোকে দূরে চলে যেতে দেব না। যদি চাস তাহলে পরীক্ষা নিয়ে দেখ, প্রমাণ করে দেব যে তুই আমাকে হারাতে পারবি না। দেখ চেষ্টা করে, বন্ধু হিসাবে শেষ মুহূর্ত অবধি আমি তোর সঙ্গেই থাকবো। আমি প্রমাণ করে দেব যে বন্ধুত্ব অন্য কোনো সম্পর্ক থেকে কম দামি নয়, কম প্রেশাস নয়। লক্ষ্মী মেয়ে মেধা, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ, ভালো হয়ে ওঠ, আবার আগের জীবনে ফিরে চল। তুই যা যেখানে ছেড়ে এসেছিলি সব আগের মতো রয়েছে রে, বিশ্বাস কর। তোর এই বাবা মার আজকের এই কষ্ট তোর জন্য।
আমি যে কষ্ট পাচ্ছি তোর জন্য। মেধা, লক্ষ্মী মেয়ে, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। তুই একটা কথা মনে রাখিস, তুই কিন্তু এখানে হেরে যাওয়ার জন্য আসিসনি। মনের জোরে সব হয় মেধা। নিজের মনকে জোর করে বল যে তুই পারবি। দেখবি ঠিক পারবি তুই। উঠে দাঁড়া মেধা, সূর্যমুখীর মতো আলুর দিকে মুখ করে বাঁচ। আবার উঠে দাঁড়া। প্রমিস কর মেধা, প্রমিস কর আমাকে। তোরা যখন আমাকে কুরাইন পেলি, আমাকে মানুষ করলি, ঘরকে নিয়ে এলি, তুই নিজের পদ্মপিটা দিলি না কিনা? একটা মেয়ে এসে সবকিছু শেষ করে দিয়ে চলে গেল। চলে গেল মানে? কোরা পাখি চলো 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 পাল্টাই।